গতকাল কোচবিহারে দীপক ভট্টাচার্য তৃণমূল নেতার খবর দেখেছিলাম, যেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আজও কোচবিহারের খবর, যেখানে সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি নেতার। আরো একবার জানিয়ে রাখি, এবার মাথাভাঙায় বিতর্কে তৃণমূল নেতা, বিতর্কে তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়। কোচবিহারে সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি তৃণমূল নেতার। তৃণমূল নেতা ঠিক কি বলেছেন প্রথমে শোনাবো আপনাদের। যারা বেঈমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনারা বিজেপি করুন, আমাদের কোনো যায় আসে না। আপনারা কংগ্রেস করুন, আমাদের কোনো যায় আসে না। কিন্তু সারা বছর তৃণমূলের খেয়ে দিয়ে ভোটের সময় বেঈমানি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে। প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। আমরা আগামী ইলেকশন দেখব এবং দেখে দেখে আমরা যদি তাই হয় আবার আমাদের সেই পন্থা অবলম্বন করতে হবে। রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, গতকালকে কারণ ছিল বিজেপিকে ভোট দেওয়া, আজও তো সেই একই কারণে এই মন্তব্য। একদমই চমৎকার। দেখো, গতকাল মাথাভাঙা শহরে 21শে জুলাইয়ের প্রস্তুতি পথসভায় কিন্তু এমনটাই বিতর্কিত মন্তব্য করেন মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়। তিনি যেটা বলেন যে লক্ষ্মীর ভান্ডার সহ যে সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প পাওয়া সত্ত্বেও শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট না দিয়ে বিরোধীদের ভোট দিচ্ছেন এই পৌর এলাকার সাধারণ মানুষ, এবং তাদের লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা তিনি বলেন। তবে এই বিষয়ে তিনি তার যেটা সাফাই, যে যারা তৃণমূলে থেকে তৃণমূলকে ভোট দিচ্ছেন না তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, সাধারণ মানুষকে উদ্দেশ্য করে নয়। তবে এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বলেন যে তৃণমূল নেতার এই বক্তব্য ঠিক নয়, এবং কোন পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন সেই বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখবেন। তবে বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি যে সাধারণ মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা কি করে একজন তৃণমূল নেতা বলেন যে সেই পরিষেবা বন্ধ করার বিষয়ে। তো এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা মাত্র নয়। লক্ষ্মীর ভান্ডার সরকারি একটা প্রজেক্ট। কোনো দলের কর্মী বা কোনো নেতা যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব এই বিবৃতি দেওয়া ঠিক হয়নি, এবং আমি খোঁজ নিচ্ছি দলীয়ভাবে কোন প্রসঙ্গে বললেন সেটা জেনে তারপর কথা বলব। লক্ষ্মীর ভান্ডার এটা হচ্ছে একটা সরকারি প্রকল্প, এটা তৃণমূল দলের হচ্ছে কোনো সম্পত্তি না, এটা জনগণের পয়সা। আর এই জনগণের পয়সা হচ্ছে এর প্রাপ্য সবাই আছে, এখানে দল মত নির্বিচারে এখানে করা যায় না। কেন্দ্র সরকার থেকে রেশন দেয়, কেন্দ্র সরকার কোনদিন বলতে পারে যারা হচ্ছে বিজেপিকে ভোট দেয় রেশন দেওয়া বন্ধ। তৃণমূল দলটা হচ্ছে অগণতান্ত্রিক দল, তারা এইসব কথা বলতেই পারে। পুরাতন মালদা 17 নম্বর ওয়ার্ডের দিকে এবার নজর রাখতেই হবে, কারণ বেহাল নিকাশি, আর সেই নিকাশিতেই দায় ঠেলাঠেলি বিজেপি সাংসদের সঙ্গে তৃণমূল যুব নেতার রীতিমতো বাক বিতণ্ডা। টাকা তো তোদেরকে দেই, আমরা ডাইরেক্ট করি, আমরা ডাইরেক্ট কিছু করি না। শুনে না, আমরা টাকা দেন, শুনে না। দেখেন অল দি পৌরসভা আমার ফান্ড আমরা দিচ্ছি, আপনি আমরা দিচ্ছি রাজ্য সরকারকে। আমি রিজাইন দিয়ে দেবো এখনই, যে কেন্দ্র সরকার আমার যে জানিস না তো বলছিস আপনি ডিএম ফোন লাগান না। আরে ডিএম আপনি জানেন তো কথা কাটছে, আপনি ডিএম ফোন লাগান, তুই ফোন কর। আমি কেন করব? তুই ডিএম কে এখন আমি তো আরে ডিএম কে তুই ফোন কর, দরকার নেই আপনাকে কথা কাট জিজ্ঞেস কর। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সেবক রয়েছে। সেবক, বিষয়টা যেটা হলো যে দুজনের ঝামেলার মধ্যে সাধারণ মানুষকে কতটা ভুগতে হচ্ছে? একদমই তুমি ঠিক যে জায়গাটাই বলছো। ভারী বৃষ্টি আর বেহাল নিকাশি, এই দুয়ের জেরে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন পুরাতন মালদহের 17 নম্বর ওয়ার্ডের বেহুলা কলোনি, বাচ্চা কলোনি প্রভৃতি এলাকার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে কার্যত জলে ডুবে রয়েছেন তারা। একটি পাম্প পুরসভা বসিয়েছে ঠিকই, কিন্তু তাতে জল কমার থেকে নতুন বৃষ্টি হয়ে আবার প্লাবিত হচ্ছে এলাকা। এই পরিস্থিতিতে আজকে তৃণমূল নেতা আর বিজেপির সাংসদ তারা বাকযুদ্ধে জড়ালেন। সাধারণ মানুষের সমস্যা কি মেটাবেন? দুই নেতৃত্ব এর দায় কার তা নিয়ে চাপানুতর থেকে বচসা বাক বিতণ্ডা যা দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করলেন ভুক্তভোগী মানুষ। আজকে বিজেপি সাংসদ মালদা উত্তরের খগেন মুর্মু ওই এলাকায় যান
এবং একই সঙ্গে ওই এলাকায় হাজির হন তৃণমূলের যুব সভাপতি তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী শোভন গঙ্গোপাধ্যায়। দুপক্ষের মধ্যে এরপর বচসা শুরু হয়ে যায়। দুপক্ষই বলে একে অন্যে ব্যর্থ, তার জন্য মানুষ ফল ভোগ করছে। আর মানুষ বলছেন রাজনৈতিক বাকবিতণ্ডা নাম তারা চান, বোঝা যাচ্ছে সে অবশ্যই। কাউন্সিলরের দায়িত্ব যতদিন উনি কাউন্সিলর আছেন ততদিন পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকা, এটা কেন্দ্র সরকার দেয়, এই টাকা আজকে সদ্ব্যবহার করতে হবে, পরিষেবা দিতে হবে। সেটা না করে ভোটের কথা বলছেন উনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে বিনা ভোটে বোধহয় জিতেছে, আসলে তো ছাপ্পা মেরে বুথ দখল করে এটা যেতে, এটাই মনে করছে সবসময়। আর মানুষের সমস্ত রকমের অধিকার ওরা কেড়ে নিতে চায়। উনি এসে উত্তপ্ত পরিবেশ তৈরি করছেন। উনি বলছেন কেন্দ্র সরকার টাকা দিয়েছে। আমাকে একটা দেখাক না যে যতগুলো এই ওয়ার্ডে কাজ করেছে এটা কেন্দ্র সরকার টাকাতে করেছি, কেন্দ্রের স্যাংশনে টাকাতে করেছি। ওনাকে দেখাতে বলেন। এখানকার মানুষ ওনাকে এমপি ইলেকশনে ভোট দিয়েছে। তো আমি যেটুকু বুঝতে পারি এখানে একটা মাইলেজ নিতে এসছেন, লোক রাজনীতি করতে এসছেন। এক কথায় উনি এখানে রাজনীতি করতে এসছেন। বাচ্চা কাচ্চার অসুখ হয়েছে, জ্বর হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। কত সমস্যা, এত ভুগতে গেলে হবে? ছোট ছোট বাচ্চা অত দূর থেকে জল ভেঙে আসছে, থাকা যাচ্ছে না গন্ধতে। পাশে মশা, অসুখ বিসুখ ছাড়ছেই না, সবসময় অসুখ বিসুখ। জলটা নামছে কই? জলটা তো জমেই থাকছে। জেলা থেকে সরাসরিতে এবার খানাকুলের ছবিটা দেখাবো আপনাদের, কারণ পঞ্চায়েত সমিতির যে ছবি আপনারা দেখছেন, পঞ্চায়েত সমিতির দখল নিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন খানাকুল একের ছবি আপনাদের দেখাচ্ছি, পঞ্চায়েত সমিতির দখল নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। খানাকুল 1 নম্বর পঞ্চায়েতের ঘটনা, পূর্ত কর্মাধ্যক্ষ বনাম তৃণমূলের ব্লক সভাপতির বিবাদ, আর সেই বিবাদে ধুন্ধুমার পরিস্থিতি খানাকুল 1 নম্বর পঞ্চায়েতে। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের যে ছবি আপনারা দেখছেন, পঞ্চায়েত সমিতির এক সদস্যকে মারধরের অভিযোগ এবং পরিস্থিতি সামাল দিতে মারধরের ঘটনার পরই বোমাবাজি এলাকায়, এবং বোমাবাজির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আক্রান্তদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। খানাকুল 1 নম্বর এলাকার ঘটনা, 1 নম্বর পঞ্চায়েতের ঘটনা। রামেন্দু সিংহ রায় একদম চক্রান্ত করে মিটিং এর মধ্যে আমাদের মহিলা মেম্বারদেরকে মারধর করা, মহিলা মেম্বারদেরকে অ্যাসাল্ট করা, যত রকম নির্যাতন করা যায়, এবং আমাদের কর্মাধ্যক্ষকে এবং আমাদের জেলা পরিষদের মেম্বারকে মারধর করা হয়। আমরা দলকে নিশ্চিতভাবে দলগতভাবে জানিয়েছি, দল যা নির্দেশ দেবে আমরা পরবর্তী ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নেব। রামেন্দু সিংহ রায়ের অবিলম্বে পদত্যাগ চাই। যে সমস্ত রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা আমাদের মহিলা কর্মাধ্যক্ষ, মহিলা মেম্বার পঞ্চায়েত সমিতিকে অ্যাসাল্ট করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে আমরা এখানে অবস্থানে বসেছি। আমাকে নৈমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, মুখে ঘুষি মেরেছে। পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। উনি আমাদের টিএমসি, উনি বিজেপির লিডার, সব বিজেপি সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকম ভাবে মারপিট করেছে। ওনার কর্মীদেরকে মারধর করা, মহিলাদেরকে মারধর করা হয়েছে। ওনাদেরকে মেরেছে বলে আমি এটা কই দেখিনি, ওনাদের মারিনি। এবার কুলতলির দিকে নজর রাখবো। পুলিশকে গুলি, প্রতারণায় অভিযুক্তকে ধরতে গেলে বাধা, তারপর পুলিশকে লক্ষ্য করে গুলি। কুলতলিতে চাঞ্চল্যকর অভিযোগ, অভিযুক্তকে ছিনিয়ে নেন তার পরিজনেরা। পুলিশের জালে অভিযুক্ত স্ত্রী সহ 2 মহিলা। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন তার পরিজনেরা। বলেই নেই যে এই কারণে ধরছি বা কি এই করেছে, গুলি ওখানে চলেছে। এবার পুলিশদের হাতে কিন্তু বন্দুক, আমি দেখছি প্রত্যেক পুলিশ বন্দুক। বাড়িতেও মেরেছে, ওখানে ইয়ে করে বাঁচার চেষ্টা তো সবাই করবে। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে অভিনব কায়দায় প্রতারণা। অভিযোগ, পুরনো সোনার মূর্তি বিক্রি টোপ দেয় দুষ্কৃতীরা। এই টোপ দিয়ে কুলতলিতে ক্রেতাকে ডাকে। কেউ মূর্তি কিনতে গেলেই তার সর্বস্ব লুট করে নেওয়া হয়। এরপর মারধর করে ক্রেতাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়। কুলতলি থানায় এ ধরনের একাধিক অভিযোগ জমা পড়ে। চলতি মাসে নদিয়ার এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সাদ্দাম সর্দার নামে একজনের কথা জানতে পারে পুলিশ।
সোমবার সকালে কুলতলির জালবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইতারহাট এলাকায় সাদ্দামের বাড়িতে হানা দেয় পুলিশ। সাদ্দামকে ধরেও ফেলে। অভিযোগ, সাদ্দামকে নিয়ে আসার সময় পুলিশকে বাধা দেন তার পরিজনরা। এখানেই শেষ নয়, অভিযোগ পুলিশকে লক্ষ্য করে গুলিও চালান সাদ্দামের ভাই সাইরুল। এভাবেই পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় সাদ্দামকে। কোনো আহত হয়েছে পুলিশ? কোনো না না, কোনো আহত হয়নি। ক রাউন্ড গুলি চালিয়েছে ওটাও এখন জানা যাচ্ছে না। এই ঘটনায় সাদ্দামের স্ত্রী সহ 2 মহিলাকে আটক করে পুলিশ। তাদের দাবি, পুলিশের উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এই 2 মহিলাও। ঘটনার পর থেকেই বেপাত্তা সাদ্দাম ও সাইরুল। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত ছিলেন, কারা ওই সময় এসেছিলেন এবং আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে পেল তা সব থেকে বড় প্রশ্ন। সেই প্রশ্নের খোঁজ চালাচ্ছেন পুলিশ এবং তার সঙ্গে যারা অভিযুক্ত তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। কুলতলি থেকে রফিকুল ডালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের খবর প্রায় প্রতিদিনই নিউজ 18 বাংলায় আমরা দেখাই। আজ দেখাবো পূর্ত দপ্তরের জমি দখল করে বেআইনি নির্মাণ। রাস্তার ধার ঘেঁষে তৈরি হচ্ছে দোকান। নদিয়ার ধানতলায় এ নিয়ে থানায় অভিযোগ দায়ের। আরেকদিকে ঝাড়গ্রামের সরকারি জমি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি, সেই জমি দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে পাকা দোকান। এ ছবি নদিয়ার ধানতলা থানা দত্তফুলিয়ার। রানাঘাট 2 নম্বর ব্লকের দত্তফুলিয়া বাজার। এখানে রয়েছে পূর্ত দপ্তরের রাস্তা। রাস্তার দুপাশে জমিও পূর্ত দপ্তরের, সেই জমি দখল হয়ে গিয়েছে। সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক দোকান। এখান থেকে বড় রাস্তার শুরু। নদিয়া থেকে উত্তর 24 পরগনার বনগার মধ্যে যাতায়াত করা যায় এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ের পাশেই সরকারি জায়গা দখল। রাস্তার ধার ঘেঁষে তৈরি হচ্ছে দোকান। অভিযোগের আঙুল এলাকারই বাসিন্দা অমিত সাহার দিকে। তিনি আবার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, এইসব দোকানের জেরে সরু হচ্ছে বাজারের রাস্তা, বাড়ছে বিপদ। এ নিয়ে ধানতলা থানায় নালিশ জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। যে জায়গাটা নিয়ে অভিযোগ, এই জায়গার পিছনে আমার 9 বিঘা জমি আছে। 15-16 ফুট রাস্তা চলাচলের আছে। সেখান থেকে 8 ফুট জায়গা সবসময়ের জন্য নিজের দখলে রেখে দিত। না, ওটা ব্যক্তি সম্পত্তি নয়, সম্পূর্ণ পিডব্লিউডির জায়গা, পিডব্লিউডি রাস্তা। হ্যাঁ, পিডব্লিউডির জায়গা। এখানে সমস্ত ব্যবসায় পিডব্লিউডির উপরে 2 সাইডে অবৈধ, অবশ্যই অবৈধ, কিন্তু এত সবাই করছে। আমি দীর্ঘদিন ব্যবসা করছি, বাবা ব্যবসা করেছে, ওই একই কনস্ট্রাকশনের উপরে করেছি। যেদিন পিডব্লিউ বলবে সবাইকে উঠে যেতে, অবশ্যই আমি তুলে নেব। ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লী। এখানে সরকারি জমি বিক্রির অভিযোগে সঞ্জয় পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝাড়গ্রামের সত্যবান পল্লীর 91 এলাকা। এখানে রয়েছে ভূমি দপ্তরের জমি, মোট 50 একর। জমিতে সরকারি বোর্ড বসানো রয়েছে। অভিযোগ, তা সত্ত্বেও এই জমি বেআইনিভাবে বিক্রি হয়ে যাচ্ছে। তারপর তৈরি হচ্ছে বাড়ি। ও আমাকে একটা দান হিসাবে আরো দিয়েছিল। 2017 যখন নিই তখন কোনো বোর্ডেই ছিল না এখানে। সবাইকে যদি মোটামুটি করে, আমি একা কেন উঠবো? উঠলে সবাই উঠবে। তাই ঢালাই রাস্তার ওইখান থেকে একদম নিচে বেড়া অব্দি সবাই উঠলে আমরাও উঠবো। ভূমি দপ্তরে একাধিক অভিযোগ জমা পড়ে। তার প্রেক্ষিতে রবিবার স্থানীয় একজনকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। সোমবার এলাকায় যান ভূমি দপ্তরের আধিকারিকরা। যখন খবর পাই যথাযথ তার স্টেপস নিই এবং স্টেপস নেওয়া হচ্ছে, একজন অ্যারেস্টও হয়েছে। পরবর্তীকালে এই ধরনের যে কোনো এনক্রোচমেন্ট থাকলে সেটা আমরা প্রশাসনিক স্তরে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। নদিয়া থেকে রঞ্জিত সরকার এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। উদ্বেগের নাম তিস্তা। কেন বলছি? কারণ বাঁধের উচ্চতা বাড়ালেও তিস্তায় বিপদ। কারণ গত বছর সিকিমের হরপা বাঁধ আর এর জেরে পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার জমেছে তিস্তার বুকে। এতে অনেক জায়গাতে জলস্তর বেড়ে গিয়েছে। বর্ষায় ফুলে ফেঁপে উঠলে বাঁধ উপচে তিস্তার জল ঢুকে যাচ্ছে গ্রামে। তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে ড্রেজিং এর পরিকল্পনা সেচ দফতরের। ভয় ধরাচ্ছে খরস্রোতা তিস্তা। নদীর বুকে জমছে পাথর, বোল্ডার, মাটি। এতে নদীর মাঝের অংশ উঁচু হয়ে গিয়েছে, আর তাতেই বিপত্তি। বৃষ্টিতে জল বাড়লেই তিস্তার জল বাঁধ উপচে আশপাশের গ্রামে ঢুকে পড়ছে। তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে এবার তাই ড্রেজিং এর পরিকল্পনা সেচ দপ্তরের।
এইটা করতে পারলেই নদীগুলোকে কন্ট্রোলে আমাদের না হবে, তো কন্ট্রোল করতে পারছি না। আমি আমার বাঁধটাকে কত উঁচু করবো? অলরেডি গ্রাম 8-10 ফুট নিচে হয়ে গেছে। সেই কারণে এই জন্য আমরা দুটোই ভাবছি, একটা বাঁধটাকে উঁচু করতে হবে, তার সঙ্গে সঙ্গে নদীটাকে যদি আমি আমার মাঝখানে নিয়ে যেতে পারি, যেমন নাকি 10-20 বছর আগে ছিল, 25 বছর আগে ছিল, তাহলে অনেকটা কন্ট্রোলে চলে আসবে। গত বছর সিকিমে হরপাবানে পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার তিস্তার বুকে জমে। এতে নদীর মাঝামাঝি অংশে জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। এমনই হাল যে বাঁধ উপচে জল ঢুকে যাচ্ছে নদী পাড়ের গ্রামে। বিপদ আজ করে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে সেচ দপ্তর। সমীক্ষা চালিয়েছেন রিভার রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। তাতে দেখা গিয়েছে নুড়ি পাথর জমে জমে তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে, কোথাও 8 ফুট তো কোথাও আবার 10 ফুট। এই অবস্থায় অল্প বৃষ্টিতেই নদীবাঁধ উপচে তিস্তার জল ঢুকে যাচ্ছে গ্রামে। এতে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা সেবক থেকে মেকলিগঞ্জ পর্যন্ত নদী পাড়ের বাসিন্দাদের। বিপদের গন্ধ পাচ্ছেন জলপাইগুড়ির লালটং বস্তি, টোটোগাঁও, মিলনপল্লী, বীরেন বস্তি, দক্ষিণ চ্যাংরামারির বাসিন্দারা। কারণ কোনোভাবে নদী গতিপথ পরিবর্তন করলে ভেসে যেতে পারে গ্রামের পর গ্রাম। 25 বছর আগে যে তিস্তা ছিল তার থেকে এখন মনে হচ্ছে তিস্তা উঁচু হয়ে গেছে। আমরা যে অবশিষ্ট অংশ, কিছু অংশ লোক আমরা বেঁচে আছি, এটাও মনে হয় আমাদের শেষ করতে হবে। আমাদের এখানে নদীটা এখন ভেঙে ভেঙে কাছে আসতেছে। নদীটা এখন অনেকটা উঁচু হয়ে গেছে। যদি নদীটা খনন করা যায় একটু, তাহলে ভালো হয়। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে বেশ কিছু জায়গায় নদীর বাঁধ উঁচু করা হয়েছে, কিন্তু তাতেও ভয় কাটছে না। ইতিমধ্যেই তিস্তার পাড়ে একাধিক জায়গা প্লাবিত হয়েছে। এই অবস্থায় তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে নদীর গভীরতা বাড়ানো ছাড়া গতি নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সেবক থেকে মেকলিগঞ্জ পর্যন্ত 76 কিলোমিটার নদীপথ ড্রেজিং এর পরিকল্পনা করেছে সেচ দপ্তর। এর জন্য খরচ প্রায় 550 কোটি টাকা। ইতিমধ্যেই খসড়া পরিকল্পনা তৈরি করে রাজ্যকে পাঠিয়েছে সেচ দপ্তর। অনুমোদন পেলে শীতেই ড্রেজিং এর কাজ শুরু করা হতে পারে। এইটা করতে পারলেই নদীগুলোকে কন্ট্রোলে আমাদের না হবে, তো কন্ট্রোল করতে পারছি না। স্টেট তো আলটিমেটলি সেন্ট্রাল কাছে যদি ফান্ডের জন্য বা এটা প্রজেক্ট স্যাংশনের জন্য যদি অ্যাপ্রুভালের জন্য যদি পাঠায়, আমি নিশ্চয়ই আমার দিক থেকেও আমার চেষ্টা জারি থাকবে, একদম চেষ্টা জারি থাকবে, এবং আমার তো বিশ্বাস যে অনেকটাই করা যাবে। এটাকে ডায়না আর রায়ডাক নদীতে খনন কার্য চালিয়ে সাফল্য পেয়েছে সেচ দপ্তর। সেইভাবেই তিস্তা নদীতে খনন কার্য চালিয়ে তিস্তার নদীর যে গতিপথ সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেতে পারে, এমনটাই মনে করছেন সেচ দপ্তরের আধিকারিকরা। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।